এবারে জানাবো বিস্তারিত খবর। এমপি আনোয়ারুল আজিমের হত্যার তদন্তে আজ ঢাকা আসতে পারে কলকাতা পুলিশের একটি দল। তারা দুদেশের হাতে থাকা তথ্য উপাত্তগুলো পর্যালোচনা করবে বলে জানিয়েছে ডিবি। এরই মধ্যে তাকে হত্যায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করেছে নিউ টাউন থানা পুলিশ। সেটি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে ফরেনসিক টিম। গাড়িটি ভাড়ায় নিয়েছিলেন আনোয়ারুল আজিম। গাড়ির মালিককেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিউ টাউনে যে ফ্ল্যাটে আজিম খুন হন সেটি ভাড়া নিয়েছিলেন তারই বন্ধু বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তারুজ্জামান শাহিন। তাকে ও আরেক বাংলাদেশি তরুণী সিলিস্তি রহমানকে ধরতে অভিযান চলছে। তবে কলকাতা পুলিশের ধারণা এরই মধ্যে শাহিন ও সিলিস্তি ভারত থেকে নেপালে পালিয়েছে। এই ঘটনায় বাংলাদেশে আমান উল্লাহ ফয়সাল, সাজিদ ও মোস্তফা ফকির নামে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ ৪ আসনে টানা ৩বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ১২ই মে কলকাতা যাওয়ার পর নিখোঁজ ছিলেন মঙ্গলবার পর্যন্ত। সেখানে অবস্থানের ১০ দিনের মধ্যে শেষ ৬ দিনই ছিলেন যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবার সকালে তার মৃত্যুর খবর দেয় কলকাতার পুলিশ। ১২ই মে চিকিৎসা ও বন্ধুর মেয়ের বিয়ে উপলক্ষে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম। দর্শনা চেকপোস্ট দিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে ওঠেন বরানগরের মণ্ডলপাড়া লেনের স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়িতে। ১৩ই মে ব্যক্তিগত সহকারী আব্দুর রউফের সঙ্গে কথা হয় আজিমের, আর সেদিনই চিকিৎসার জন্য দিল্লি যাওয়ার কথা বলে চলে যান বরানগরের বাসা থেকে। ফোনে যোগাযোগ না করতে বলেন গোপাল বিশ্বাসকে। ১৬ই মে সকাল ৮:৩০টায় আজিমের ফোন আসে আব্দুর রউফের কাছে। তখন ধরতে না পারলেও পরে ফোন করে তাকে আর পাননি রউফ। ১৮ই মে আজিমের সন্ধান চেয়ে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বরানগর থানায় সাধারণ ডায়েরি করেন গোপাল বিশ্বাস। এরপরই তদন্তে নামে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ। ২২ মে বুধবার সকালে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে যায় পুলিশ, মেলে তার মৃত্যুর তথ্য। আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ ৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে টানা ৩বার এমপি নির্বাচিত হন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনারকে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে প্রথমে শ্বাসরোধ করে হত্যা ও পরে শরীরের বিভিন্ন অংশ কেটে খণ্ডিত করে ফেলা হয়, জানিয়েছে কলকাতা সিআইডি পুলিশ। এসব খণ্ডিত অংশ ফেলে দেওয়ার দায়িত্বে ছিল কয়েকজন। তাদের খোঁজ পাওয়া গেলেই হত্যা রহস্যের জট খুলবে ধারণা পুলিশের। ২২ তারিখে একটা ইনপুট পাই কি হয়তো মার্ডার করে দেওয়া হয়েছে, আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। যতটা ইনফরমেশন সো ফার রিসিভড, উনি ১৩ তারিখে এখানে এসেছিলেন। বাবার হত্যার ঘটনায় সন্ধ্যার পর রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এর আগে বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান তিনি। সেই সাথে বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চান তিনি। জানো আমার বাবার হত্যার আমি বিচার পাই, কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে, আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি। এমপি আনোয়ারুল আজিমকে খুঁজে না পাওয়ার ব্যর্থতা বাংলাদেশ ভারত ২ সরকারেরই, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন আজিমের ভারত যাওয়ার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল। ভারতকে দায়ী করে ফখরুলের মন্তব্য অসমীচীন। বুধবার রাজধানীতে ২টি আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়া ও মৃত্যু নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ ও ভারতের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। আমরা কি মনে করি এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা,
টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। এদিকে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা ফখরুলের অভিযোগ প্রত্যাখ্যান করেন। ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন করে আছে? এ ধরনের অপবাদ কেন দিচ্ছেন বন্ধু রাষ্ট্রে? এ ধরনের উক্তি করা সমীচীন না। এ সময় তিনি আরও বলেন, যে দেশ গাজায় গণহত্যা অস্বীকার করে তারা কাকে ভিসা নিষেধাজ্ঞা দিল তা নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এমপি আনোয়ারুল আজিমের হত্যার তদন্তে আজ ঢাকা আসতে পারে কলকাতা পুলিশের একটি দল। বিস্তারিত জানাতে মিন্টো রোডে ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কলকাতা পুলিশের দলটি কখন নাগাদ আসতে পারে, বিস্তারিত কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, গতকালকেই যখন এই হত্যার ব্যাপারটি সামনে আসে তখন থেকেই বাংলাদেশ পুলিশ এবং কলকাতার পুলিশ তারা কিন্তু আসলে বলা যায় অনেকটা যৌথভাবেই কাজ করছে। ইতিমধ্যে কয়েকজনের নাম পাওয়া গেছে, বিশেষ করে মিন্টো রোডে মানে ঢাকার যে মহানগর গোয়েন্দা পুলিশ রয়েছেন তারা 3 জনকে আটকের কথা তারা স্বীকার করেছেন, তারা জানিয়েছেন। তারা ইতিমধ্যে 3 জনকে ডিবি হেফাজতে এনেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এছাড়াও বেশ কিছু নাম পাওয়া গেছে, সেই নামকে ধরেই আসলে 2 দেশের গোয়েন্দা সংস্থা তারা কাজ করে যাচ্ছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে কলকাতা থেকে কলকাতা পুলিশের প্রায় 6 সদস্যের একটি প্রতিনিধি দল তারা আজকে ঢাকায় আসতে পারেন। তারা ঢাকায় এসে মূলত যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 3 জনকে সম্ভবত জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়াও অন্য কেউ জড়িত রয়েছেন কিনা সেই ব্যাপারটিও আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু এমপি আনোয়ারুল আজিম উনি মূলত বাংলাদেশের একজন সাংসদ এবং তিনি কলকাতায় গিয়ে নিহত হয়েছেন বা খুন হয়েছেন, যেটি এখন পর্যন্ত কলকাতা পুলিশ বলছে। এবং গতকালকেও কলকাতা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেই বলেছেন যে তিনি তাকে খুন করা হয়েছে। যদিও মরদেহ পাওয়া না পাওয়া নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে, তারপরে বেশ কয়েকটি নাম পাওয়া গেছে। তিনি যে ফ্ল্যাটে ছিলেন সেই ফ্ল্যাটে আসলে কারা কারা ছিলেন সেই সিসিটিভি ফুটেজ তারা কিন্তু পেয়েছে। এবং একটি বিষয় গতকালকে কিন্তু কলকাতার সেই ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে মরদেহ না পাওয়া গেলেও তাদের কিন্তু ইন্টেল আছে, তাদের কিন্তু ইনপুট আছে যে তারা নিশ্চিত যে আসলে তাকে হত্যা করা হয়েছে। সেক্ষেত্রে সেই ফ্ল্যাটে, যে ফ্ল্যাটে সর্বশেষ তাকে দেখা গেছে, সেখানে কারা কারা গেছেন, যেই 3 জনকে ইতিমধ্যেই ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ তারা আটক করেছেন, সেই 3 জনের কেউ কি সেই সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিনা সেই ব্যাপারগুলি মূলত দেখতেই তারা কিন্তু বাংলাদেশে আসেন। যেহেতু ঘটনাটি ঘটেছে কলকাতায়, কিন্তু তিনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং তিনি সবশেষ তাকে দেখা গেছে যে ন্যাম হাউস, যেই বাসভবন, সেখান থেকে তিনি বের হয়ে গেছেন। এই দুটি বিষয়কে মাথায় রেখেই মূলত ঢাকায় আসে এবং এটি সূত্রপাত যেটি কলকাতা পুলিশ বলছে এবং গতকালকে গোয়েন্দা পুলিশের কথাতেও আমরা কিছুটা আঁচ পেয়েছি যে এই হত্যাকাণ্ডের সূত্রপাত বা হত্যাকাণ্ডে তার খুবই ঘনিষ্ঠকে এবং তার সঙ্গে চলাফেরা করেন এমন কেউই এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারেন। সেটিকে মাথায় রেখেই মূলত কলকাতা পুলিশ তারা কিন্তু সমন্বয় করে কাজটি করার জন্য তারা আজকে বাংলাদেশে আসছেন বা আসতে পারেন বলে আমরা আসলে নিশ্চিত হয়েছি। তবে পুরোপুরিভাবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি এখন পর্যন্ত জানানো হয়নি, যেহেতু এটি আসলে একটি গোয়েন্দা কার্যক্রম এবং এটি পেছনে অনেক বড় মাস্টারমাইন্ড থাকতে পারে, তাই এটিকে অনেকটা গোপনীয়ভাবেই তারা করার চেষ্টা করছে। তবে মোটামুটি নিশ্চিত করে বলাই যায় যে আসলে আজকে বা আগামীকালকের মধ্যেই ভারত থেকে একটি প্রতিনিধি দল তারা আসবেন এবং বাংলাদেশে যাদেরকে ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে, আরও অনেকেই আটকের চেষ্টা চলছে বলে গোয়েন্দা প্রধান আমাদেরকে গতকালকে জানিয়েছেন। এটিকে মূলত সমন্বয় করার জন্য তারা বাংলাদেশে আসছেন। এখন আসার পরে তারা আসলে কি কাজ করবেন এবং গোয়েন্দা পুলিশ বা গোয়েন্দা প্রধান, মহানগর গোয়েন্দা প্রধান আজকে কিছু জানান কিনা তারপরে আসলে বাকি বিস্তারিত জানা যাবে। এমপি আজিম হত্যাকাণ্ডের বিষয়ে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে 65টি হাতবোমা সহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ সময় গ্রেপ্তার করা হয়েছে বোমা তৈরির 3 কারিগরকে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে টিনশেডের একটি বাসাতে অভিযান চালায় র্যাব। তারা জানায়, নারায়ণগঞ্জ কেন্দ্রিক সংঘবদ্ধ একটি দল বোমা তৈরিতে চুক্তিভিত্তিক কাজ করত। দলের নেতৃত্বে সজীব নামের এক যুবক। বুধবার রাতে শতাধিক বোমা তৈরি করে গাজীপুরে পাঠানোর কথা ছিল। উপজেলা নির্বাচন ও বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় এই চালানটি ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছিল তারা। র্যাব আরও জানায়, চক্রটি ড্যামরা ও সাভারে বোমা তৈরির নিরাপদ বাসা খোঁজে। পরে বাড্ডার এই বাসা টার্গেট করে গড়ে তোলে কারখানা।
চক্রের সাথে বাড়ির মালিক জড়িত কিনা তাও খতিয়ে দেখছে র্যাব। র্যাব ৩-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। নরসিংদী রায়পুরে উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়াকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার বিকেলে উপজেলা চরাঞ্চল পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গণসংযোগে ওই এলাকায় গেলে হামলা করে আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল। বুধবার বিকেলে নির্বাচনী প্রচারে পাহাড়তলী এলাকায় যান ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া ও তার সমর্থকরা। এই সময় আরেক প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা সুমনের উপর হামলা চালায়। সুমন সহ তার 4 সমর্থককে পিটিয়ে আহত করে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সবার ফাঁসি চাই আমরা। চিকিৎসক জানান, সুমন মিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার নাক ও মুখে রক্তক্ষরণ হচ্ছিল। আমরা রোগীটাকে মৃত অবস্থায় পেয়েছি। তারপরে পরবর্তীতে আমরা পুলিশকে ইনফর্ম করার পর তাদেরকে আমরা রোগীটাকে হ্যান্ড ওভার করে দিয়েছি। পুলিশ বলছে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, জড়িতদের ধরতে চলছে অভিযান। তো এখনো আমরা ঘটনার বাকি বিষয় তদন্ত করে দেখতেছি কিভাবে কি ঘটনা ঘটছে। এই বিষয়ে কেউ যদি দোষী থাকে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই মুহূর্তে আমাদের 5 থেকে 6টি টহল টিম তারা রায়পুরা উপজেলার বিভিন্ন জায়গায় টহল দান করতেছে। আগামী 29 মে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। দেশের 8 বিভাগের 111 উপজেলায় ভোট হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানী ঘেঁষা সাভার উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন মাত্র 5% ভোটার। স্থানীয়রা বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হওয়ায় এই নির্বাচন নিয়ে আগ্রহ হারান তারা। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থীরা সেভাবে প্রচার না চালানোয় ভোটের দিনক্ষণও জানতেন না অনেকেই। সাভার উপজেলায় মোট ভোটার 9,915,000 জন। মঙ্গলবার নির্বাচন শেষে দেখা যায় ভোট দিয়েছেন মাত্র 45,039 জন। শতকরা হিসেবে ভোট পড়েছে মাত্র 5%। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নির্বাচন নিয়ে আগ্রহ হারান অনেকে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে 3 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 প্রার্থী থাকলেও পাড়া মহল্লায় ছিল না তাদের পোস্টার, ব্যানার কিংবা প্রচারণা। এতে ভোটের দিনক্ষণও জানতেন না ভোটার। অন্য যে প্রার্থীরা আছে হয়তোবা তারা ওইরকম আমেজ ভাইয়ে ওইরকম প্রচারণার মাধ্যমে প্রচার করতে পারে নাই, যার জন্য ভোটার উপস্থিতিটা একটু কম হয়েছে। এবার ভোট দিতে যাই নাই, আসলে আমরা এই ব্যাপারটা জানতাম না। আমাদের এলাকায় ওইভাবে কোনো প্রচারণা হয় নাই, কেউ আমাদের কাছে আসে নাই ভোট চাইতে। উপজেলা ভাইস চেয়ারম্যান আর মহিলা ভাইস চেয়ারম্যান থাকছে, তো এরা যতটুকু সম্ভব প্রচার করেছে ওই হিসাবে কাজ হয়েছে। চেয়ারম্যান থাকলে হয়তো বা সুন্দর একটা কাজ হবে। বিষয়টি হতাশাজনক উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন, এত কম ভোট পড়ার বিষয়টি নির্বাচনের প্রতি ভোটারদের অনীহার বহিঃপ্রকাশ, যা গণতন্ত্র সহ উন্নয়নের জন্য শুভ নয়। আমার মনে হচ্ছে যে এখানে একটা জনবিচ্ছিন্নতা, জনপ্রতিনিধিদের সাথে জনগণের একটা জনবিচ্ছিন্নতা তৈরি হচ্ছে। এই দীর্ঘকালীন যে সংস্কৃতি, এটা কিন্তু গণতন্ত্রের জন্য, উন্নয়নের জন্য, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য, প্রগতির জন্য এবং সামাজিক স্থিতিশীলতার জন্য কিন্তু ভালো নয়। স্থানীয় সরকার নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে প্রার্থীদেরকেই দায়িত্ব নিতে হবে বলছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ। আজ এই শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি সহ নিহত অন্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হবে বিশেষ প্রার্থনা।
রোববার দেশটির পূর্ব আজারবাইজান থেকে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 আরোহী। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে নাশকতার সন্দেহ করছেন না বিশ্লেষকেরা। তাদের মতে বৈরী আবহাওয়ায় পড়ে দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছে। এই দুর্ঘটনাও মধ্যপ্রাচ্যের সংকট বাড়াতে পারে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তারা বলছেন এর প্রভাব বাংলাদেশের ওপর পড়বে না। এমন এক সময়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলো যখন সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য। 7 মাস ধরে ইসরায়েল হামাস যুদ্ধ, গাজার মানবিক বিপর্যয়, সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলা, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের বিমান ঘাঁটিতে ইসরায়েলের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়িয়ে তুলেছে। এ অবস্থায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে সন্দেহ তৈরি হয়েছে এটি নাশকতা নাকি দুর্ঘটনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুকে দুর্ঘটনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে আমার কিন্তু মনে হয় এটা নাশকতা না, এটা হয়তো বৈরী আবহাওয়ার কারণেই ঘটেছে। ফলে ইরানের সাথে আমাদের সম্পর্কের কন্টেন্ট যত বেশি ছিল সেই তুলনায় এখন অনেক কম। সেই হিসাবে আমি মনে করি না যে আমাদের উপর বিরাট এটার কোনো প্রভাব পড়বে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা এই ঘটনায় মধ্যপ্রাচ্য সংকট আরও বাড়তে পারে। তো মধ্যপ্রাচ্যে এখন একটা পাওয়ার স্ট্রাগল চলছে যে মধ্যপ্রাচ্যের নেতৃত্ব কে দিবে। একদিকে আছে সৌদি আরবিয়া, আরেকদিকে হচ্ছে ইরান। এবং এই সংকটটা কিন্তু আজকের নয়। ইরান যখন রেইড পাঠালো ইসরায়েলের এগেইনস্টে, তখন কিন্তু জর্ডান অনেকগুলো তার হামলাগুলো তাকে বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে দীর্ঘমেয়াদী একটা থাকবেই, অসঙ্গতি থাকবে। বিশ্লেষকদের মতে এই টানাপোড়েনের মধ্যে না থাকলেও বিশ্বের অনেক দেশকে এর খেসারত দিতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর চিরনিদ্রায় শায়িত হবেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় দুপুরে জন্মস্থান মাশহাদে জানাজা শেষে সমাহিত করা হবে তাকে। এর আগে সকালে খোরাসানে প্রিয় প্রেসিডেন্টকে শেষ বিদায় জানাবেন সর্বস্তরের মানুষ। বুধবার তেহরানে 50 দেশের 68 জন উচ্চপদস্থ কর্মকর্তা মরদেহের প্রতি শ্রদ্ধা জানান। এতে অংশ নেন কাতারের আমির, ইরাক, পাকিস্তান ও সিরিয়ার প্রধানমন্ত্রী, তুর্কমেনিস্তানের জাতীয় নেতা সহ বিশিষ্টজনেরা। এর আগে বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসি তৃতীয় জানাজা পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সোমবার প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 আরোহী। ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বাংলাদেশকে পাশে চায় অস্ট্রেলিয়া। সমুদ্র নিরাপত্তায় সহযোগিতার প্রস্তাব সেই বার্তাই দেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায়ের শুরু হলো। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ভারত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্য নিয়েই ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং। তিনি গুরুত্ব দেন সমুদ্র নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ইস্যুতে। ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তায় একসাথে কাজ করার প্রস্তাব দেন। সাবেক কূটনীতিকদের মতে অর্থনৈতিক উন্নয়ন ও ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। তাই ঢাকার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক চায় ক্যানবেরা। এখানে একটা কমন বা গ্রুপ ইন্টারেস্ট দেখার চেষ্টা করি। ইন্দো প্যাসিফিকের যে 4টি প্রণেতা রাষ্ট্র হিসেবে আমরা মনে করি, তার মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। তো সেক্ষেত্রে আসলে অবশ্যই অস্ট্রেলিয়ার তো একটি স্বার্থ রয়েছে এবং চাইবেই যে এখানে একটা কোলাবোরেশন সবসময় মেনটেন করা, বাংলাদেশকে কিভাবে আরও সহযোগিতা করা যেতে পারে এবং এখানে ইম্পর্টেন্ট ভূমিকা রাখার জন্য আসলে বাংলাদেশকে আসলে কিভাবে সেন্সিটাইজ করা সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য বাড়াতে গুরুত্বপূর্ণ স্থান ভারত মহাসাগর অঞ্চল। যেহেতু বঙ্গোপসাগরের উপকূলবর্তী দেশ বাংলাদেশ, তাই শক্তিধর দেশগুলো ঢাকাকে পাশে চাইছে। বাংলাদেশ যে জিনিসটা এনেছে এই ইন্দো প্যাসিফিক প্রসঙ্গে, সেটা হচ্ছে ইনক্লুসিভনেস, অন্তর্ভুক্তিমূলক সহযোগিতার কথা বাংলাদেশ বারবার বলেছে এবং সবার যাতে মঙ্গল হয় সেরকম একটা সহযোগিতার কথা, যেটা অরিজিনাল যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে সেই লক্ষণটা নেই। এক্ষেত্রে বাংলাদেশকে দর কষাকষি করে
বাড়তি সুযোগ আদায়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন শিক্ষাক্রমে এসএসসির মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হবে 31শে মের মধ্যে। আর আগামী বছরের ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। দশম শ্রেণী সিলেবাসের ওপর হবে এই মূল্যায়ন। 7টি পর্যায়ে এই মূল্যায়ন হবে। মূল্যায়নের পুরো প্রক্রিয়া সমন্বয় করবে ঢাকা শিক্ষা বোর্ড। মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রমে পাঠদান চলছে, কিন্তু এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি। তবে সিদ্ধান্ত হয়েছে এসএসসির মূল্যায়ন হবে 65 লিখিত ও 35 দক্ষতা ভিত্তিক। প্রতি বিষয়ের মূল্যায়ন হবে 5 ঘন্টা করে। এর মধ্যে 2 ঘন্টা হবে লিখিত মূল্যায়ন। বাকি 3 ঘন্টায় লিখতে হবে সারা বছর যে দক্ষতা ভিত্তিক কাজগুলো করেছে শিক্ষার্থীরা, আর বছরব্যাপী যে ব্যবহারিক কাজ করবে সেগুলোর কয়েকটি পরীক্ষা কেন্দ্রে করতে হবে। আমাদের মূল্যায়ন নির্দেশনাটি আবার এনসিসি কর্তৃক অনুমোদিত হতে হবে। আমরা একই সাথে এনসিসির যে একটা চিঠি দিয়েছি মন্ত্রণালয়ে, এনসিসি সভা আহ্বানের জন্য একটি চিঠি দিয়েছি, এবং আমরা মূল্যায়ন নির্দেশনা আরও যেটা ঠিক করেছি ওটা আরও ফাইন টিউনিংয়ের জন্য আগামী 27 তারিখে একটি ওয়ার্কশপ আয়োজন করছি। পুরো মূল্যায়ন হবে বোর্ডের তত্ত্বাবধানে, কোনো নম্বর থাকবে না। মূল্যায়ন হবে 7টি পর্যায়ে। শিক্ষা বোর্ড বলছে 31 মের মধ্যে মূল্যায়নের রূপরেখা এনসিটিভি থেকে দেয়া হবে। এরপর শিক্ষকদের প্রশিক্ষণ এবং মূল্যায়নের জন্য নৈপুণ্য অ্যাপস প্রস্তুত হবে। শুরুতেই আমাদের সেটার মডারেটরের প্রশিক্ষণের বিষয় থাকবে, তারপর এক্সামিনার, হেড এক্সামিনারদের প্রশিক্ষণ থাকবে, এবং যে কেন্দ্রে পরীক্ষা হবে সেই কেন্দ্রের কেন্দ্র সচিব এবং যারা ইনভিজিলেশন দিবে তাদেরও আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এদিকে বছরের মাঝামাঝিতে এসে এখনো মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীরা চিন্তিত, মূল্যায়ন পদ্ধতিটা এখনো চূড়ান্ত হয়নি, কিভাবে কি করবে তারা। নতুন শিক্ষাক্রমে ষান্মাসিক ও বার্ষিক মূল্যায়ন হবে বোর্ড পরীক্ষার মতোই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝড়ে ঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় উঠানে পাঠদান চলছে ঝালকাঠির রাজাপুরের পূর্ব আঙ্গারিয়া এএস বালিকা দাখিল মাদ্রাসায়। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। তীব্র রোদে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষার্থীরা। মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে অর্থ সংকটের কারণে মেরামত করা সম্ভব হচ্ছে না। এভাবে উঠানের খোলা আকাশের নিচে ক্লাস করছে ঝালকাঠির পূর্ব আঙ্গারিয়া এএস বালিকা দাখিল মাদ্রাসার 8ম শ্রেণীর শিক্ষার্থীরা। গত 7 এপ্রিল ঝড়ে কাঠ ও টিনের তৈরি 8 ঘরের মাদ্রাসাটি বিধ্বস্ত হয়। 1.5 মাস ধরে ঘর মেরামত না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাঠদান। বৃষ্টি ও প্রচণ্ড রোদে প্রায় মাঝপথে বন্ধ হচ্ছে শ্রেণী কার্যক্রম। অনেকে হয়ে পড়ছেন অসুস্থ। আমাদের মাদ্রাসা ভেঙে গেছে, এই খোলা মাঠে ক্লাস করতে রোদে আমাদের খুব কষ্ট হয়। এই মাদ্রাসাটি ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সরকারি সাহায্য একান্ত প্রয়োজন। কেননা এই ভবন না হইলে দীর্ঘদিন প্রতিষ্ঠাতা হিসাবে এই মাদ্রাসাটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এবং জরুরি ভিত্তিতে মেরামত সহ ভবন নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের গাছের তলা এবং রোদ্রেতে ক্লাস করতে খুব কষ্ট হচ্ছে। সরকারি দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমাদের মাদ্রাসা পূর্ণ নির্মাণের জন্য কিছু সাহায্য করে। শিক্ষা সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারে, এই জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাই। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, ছাত্রীদের স্বাভাবিক পাঠদানের ব্যবস্থা নিতে পরিচালনা কমিটির সাথে আলাপ করা হবে। শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করছে, আমি খোঁজখবর নেব, কমিটিকে বলবো দ্রুত যেন ঘরটা তোলা হয় এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে পারে। 1980 সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বর্তমানে 214 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে চায় বাংলাদেশ। লক্ষ্যে পৌঁছাতে মূল চ্যালেঞ্জ জমি ও অর্থায়ন। নতুন কলাকৌশল ও বিনিয়োগের পরিবেশ তৈরি হলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের অপার সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে বক্তারা এ নিয়ে তাদের পরামর্শ তুলে ধরেন।
নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা যেমন আছে, চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশ 2040 সালের মধ্যে 40% নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে চায়। লক্ষ্য অর্জনে দরকার $30 বিলিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চলছে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে 2 দিনের মেলা ও সেমিনার। ইনস্টিটিউট অব এনার্জি ও গ্রিন টেক ফাউন্ডেশনের আয়োজনে প্রদর্শনীর পাশাপাশি থাকছে টেকনিক্যাল সেমিনার। সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ ও ভবিষ্যতের জন্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়া উচিত। এতে বড় সমস্যা জমির সংকট। ডিজেল চালিত সেচ পাম্পগুলোকে সোলার পাম্পে রূপান্তরিত করার তাগিদ দেন বক্তারা। আমাদের কিন্তু কোনো উই হ্যাভ নো অ্যাট লিস্ট ল্যাক অফ ইন্টেনশন ফর ডেভেলপমেন্ট অফ দ্য রিনিউয়েবল এনার্জি। রেদার যেটা হচ্ছে যে আমরা কিন্তু উই আর ওপেন, যে যখন যারা আসে আমরা কিন্তু বসে আছি সবাইকে দেওয়ার জন্য। 2041 সালের মধ্যে 30,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি বা ক্লিন এনার্জি এটাই বলুন এখন জেনারেট করতে চাই, তাহলে অ্যাটলিস্ট $30 বিলিয়ন আমার ইনভেস্টমেন্ট লাগবে। সেই $30 বিলিয়ন কীভাবে আসবে? ডেভেলপমেন্ট পার্টনার রেডি টু ইনভেস্ট। আমাদের জন্য সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিতে হবে ডেভেলপমেন্ট পার্টনারদের, যে তারা যাতে এটা ইনভেস্ট করতে পারে। বক্তারা বলেন, যথাযথ বিনিয়োগ হলে ঢাকা ও আশেপাশের এলাকার বাসাবাড়ির ছাদ থেকে 5,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আমাদের আদার যে সমস্ত নিউ এনার্জি যেগুলি আছে, রিনিউয়েবলস নিউ এনার্জি, সেই নিউ এনার্জিগুলির জন্য আমাদের কিন্তু সেই রকম ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। ছাদে সোলার প্যানেল বা বিদ্যুৎ নিয়ে আমরা টেকনিক্যাল স্টাডি করেছি। আমরা দেখেছি যে ঢাকা ও এর আশপাশের এলাকায়, বিশেষ করে গাজীপুর, সাভারের এলাকার ছাদে সোলার থেকে 5,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পেতে পারি। আমাদের পর্যাপ্ত জমি নেই, কিন্তু আমাদের ছাদ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বাড়াতে শিগগিরই একটি নীতিমালা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, প্রদীপ প্রজ্বলন, পূজা সহ নানা আয়োজনে পালিত হল শুভ বুদ্ধ পূর্ণিমা। বুধবার রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সহ দেশের সকল বৌদ্ধ বিহারে দিনভর ভক্তদের ঢল নামে। শ্রদ্ধা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। মন্দির পরিদর্শন করেন নানা ধর্মবর্ণের মানুষ। গৌতম বুদ্ধ যে অহিংসা ও শান্তির বাণী প্রচার করে গেছেন তা অন্তরে ধারণ করে উদযাপন হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমা তিথিতে স্নান করে সূচিবস্ত্র ধারণ করেছেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা। মন্দিরে মন্দিরে চলে বুদ্ধের বন্দনা আর্চনার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনায় স্মরণ করা হয় গৌতম বুদ্ধকে। বুধবার ভোর থেকেই ভক্তরা জড়ো হন সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে। অংশ নেন প্রাতরাশ, বুদ্ধ পূজা, সংঘদান ও ধর্মসভা আর সন্ধ্যার নানা আয়োজনে। যোগ দেন নতুন প্রজন্মের বুদ্ধ ভক্তরাও। বুদ্ধের আজকে জন্মদিন, আজকের দিনে হচ্ছে উনি মহাপরিনির্বাণ লাভ করছিলেন, আর হচ্ছে ওনার জন্মদিন বুদ্ধ পূর্ণিমা আর কি। ধর্মীয় একটা অনুষ্ঠানের দিন চলে আসে, তখন অবশ্যই একটু ভালো লাগে, এটা স্বাভাবিক। বুদ্ধের অনুসারী ছাড়াও মন্দির পরিদর্শন করেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ। তুলে ধরেন সম্প্রীতির কথা। এটা আসলে বুদ্ধদের বড়দিন, কিন্তু আমরা আসলে বুদ্ধ না, আমরা অন্য ধর্মের লোক। আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, ওই যে আসছি মন্দিরে দেখে গেলাম, দর্শন করে গেলাম, দেখলাম মন্দির অনুষ্ঠান হচ্ছে বুদ্ধদের। তা আস্থা, বিশ্বাসের উপরেই এখানে আসা, যে সকলের মঙ্গল কামনা করা প্রথমেই, তারপর নিজ পরিবারের মঙ্গল কামনা করা। বৌদ্ধ ধর্মমতে প্রায় ২,৫০০ বছর আগের এই দিনে আবির্ভূত হয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কালো টাকার মালিকদের আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে আসছে বাজেটে কর বাড়ছে ৫%। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছরে ১৫% কর দিয়ে অবৈধ অর্থ সম্পদ বৈধ করা যাবে, জানিয়ে প্রশ্ন তুলতে পারবে না কোনো সংস্থা। করোনায় টালমাটাল অর্থনীতির গতি পুনরুদ্ধারে ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি ১০% কর দিয়ে অবৈধ সম্পদ বৈধ করার সুযোগ দেয় এনবিআর। বিধান করা হয় সুযোগ গ্রহণকারীরা কোথাও প্রশ্নের মুখে পড়বেন না। এনবিআরের হিসেবে তখন লুকোনো ফ্ল্যাট, টাকা ও বিনিয়োগ কর নথিতে দেখান ১১,৮৫৯ জন। বৈধ হয় প্রায় ২০,০০০ কোটি টাকা, কর আসে ২,০০০ কোটি টাকা।
দেশের অর্থনীতি এখনো নজিরবিহীন সংকটে। খরচ মেটাতে সরকারের যেমন দরকার বাড়তি টাকা, অর্থনীতিতেও অর্থের প্রবাহ বাড়ানো দরকার। তাই আবারও সম্পদ বৈধ করার সুযোগ অবারিত করতে চায় এনবিআর। কর্মকর্তারা জানান 15% কর দিয়ে গোপন ফ্ল্যাট, নগদ টাকা ও সঞ্চয়পত্র আয়কর রিটার্নে দেখানোর সুযোগ দেয়া হতে পারে। সুযোগ গ্রহণকারীরা আইনি জটিলতায় পড়বেন না এমন নিশ্চয়তাও থাকতে পারে। আমার যদি মনোবলটা দুর্বল হয়ে থাকে, আমি তখন সাদা টাকার থেকে কালো টাকা আয় করার চেষ্টা করব। কারণ সাদা টাকা আয় করলে আমার খরচ দিতে হবে 30%, আর যদি কালো টাকা আয় করি তাহলে আমার খরচ দিতে হবে 15%। এটা আসলে কোনো বিশ্বের কোথাও নেই। এই আইন একমাত্র বাংলাদেশেই চলে এবং এটা কোনোদিন কোনো অর্থনীতির জন্য ভালো না। অর্থনীতিবিদরা বলছেন অল্প কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাজস্ব ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে। কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। বছরের পর বছর এই সুবিধা আপনার আছে এবং অন্য দিক থেকে আপনার এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো কোনো বড় ধরনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম নাই। তো ফলে সার্বিকভাবে এইটার কার্যকারিতা আর তখন কিন্তু থাকে না। সুতরাং আমি মনে করি যে প্রাথমিকভাবে যেটা সরকারের পক্ষ থেকে এখন করা দরকার সেটা হলো যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিয়ে কালো টাকা কমানো। 2022-23 অর্থ বছরের বাজেটে বিদেশে পাচার করা অর্থ মাত্র 7% কর দিয়ে ফিরিয়ে আনার সুযোগ দেয়া হয়, কিন্তু একজনও সে সুযোগ গ্রহণ করেনি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সোনালী মুরগির দাম বেড়েছে কাজী, প্যারাগন, নারিশ সহ কয়েকটি প্রতিষ্ঠানের কারসাজিতে। তারা কয়েক মাস ধরে বাচ্চার দাম বাড়িয়ে দিয়েছে। তীব্র গরমে অনেক মুরগি মারা যাওয়ায় সুযোগ নিয়েছে প্রতিষ্ঠানগুলো। এসব অভিযোগ করেছেন খামারিরা। বাজার নিয়ন্ত্রণে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। স্বাদে ভালো হওয়ায় বাজারে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে সোনালী মুরগি। বর্তমানে ব্রয়লার মুরগির চেয়ে চাহিদা বেশি হওয়ায় দামও বেড়েছে আগের চেয়ে বেশি। 1 কেজির জন্য গুনতে হচ্ছে 400 টাকা। এতে বিপাকে ভোক্তারা। এই টাকা 400 টাকা সামনে আবার কোরবান আসতেছে। আমাদের তো এই কোরবানি যারা দিতে পারবে না তারা এই মুরগি কিনা তো সম্ভব হবে না। দেশে সোনালী মুরগি বেশি উৎপাদন হয় জয়পুরহাট, নরসিংদী, যশোর, সাতক্ষীরা এলাকায়। এখানকার খামারিদের দাবি তাপ প্রবাহে হিট স্ট্রোকে অনেক মুরগি মারা গেছে। বন্ধ হয়েছে বেশ কিছু খামার। এখনও এসব খামার নতুন করে চালু হয়নি। এতে সরবরাহে বড় সংকট তৈরি হয়েছে। 300 টাকার উপর পড়তা। এক বস্তা খাদ্য আগে ছিল 1200, 1500, 1600, এখন 3400 টাকা বস্তা এক বস্তা খাদ্যের দাম। 40% হাঁস এবং মুরগি আমি মারা গেছে। আমার মুরগিগুলো আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারি নাই। ওই যে ঝর্ণা বা পানি করার পরেও আমি এটাকে কন্ট্রোল করতে পারি নাই। পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে সোনালী ও ব্রয়লার মুরগির বাচ্চার বেশিরভাগই উৎপাদন করে হাতে গোনা কয়েকটি কর্পোরেট গ্রুপ। চাহিদা বাড়লে বাচ্চার দামও বাড়ায় তারা। বর্তমানে প্রতিটি সোনালীর বাচ্চা কিনতে হচ্ছে 70 থেকে 76 টাকায়। খাবার ও ওষুধের দামও বাড়তি। সব মিলিয়ে বাড়তি উৎপাদন খরচের প্রভাব পড়েছে বাজারে। সর্বোচ্চ 20 টাকা উৎপাদন খরচ একটা সোনালীর বাচ্চা, সেই বাচ্চাটা আমার 76 টাকায় কিনতে হচ্ছে। কর্পোরেট গ্রুপের বড় সিন্ডিকেট হচ্ছে আপনার পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, যেটা আমরা প্রান্তিক খামাররা ক্রয় করি এবং এটা দিয়ে আমরা ডিম মুরগি উৎপাদন করি। কিন্তু 100% উৎপাদন করে কর্পোরেট গ্রুপ পোল্ট্রি ফিড মুরগির বাচ্চা, এবং তারা আবার আংশিক ডিম এবং মুরগি উৎপাদন করে। অতএব আমরা বলতে চাই সরকারের নজর দেওয়া উচিত। দেশের ছোট বড় মিলিয়ে মুরগির খামার রয়েছে 80 থেকে 90 হাজার। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুরের বিভিন্ন সড়কে চলছে ধান ভুট্টা শুকানোর কাজ। এতে গাড়ি চালাতে বেগ পেতে হচ্ছে চালকদের। দুর্ঘটনার আশঙ্কায় থাকা চালক যাত্রীদের দাবি এই ধরনের কাজ বন্ধে কঠোর হোক প্রশাসন। তবে বারবার নিষেধ করা সত্ত্বেও স্থানীয়রা নির্দেশ অমান্য করছেন, দাবি সড়ক ও জনপথ অধিদপ্তরের। দিনাজপুরে বেশিরভাগ জমির বোরো ধান ও ভুট্টা কাটা শেষ, চলছে মাড়াই ও শুকানোর কাজ। তবে অনেকেই মাঠের পরিবর্তে ফসল শুকাচ্ছেন সড়ক মহাসড়কে। আমাদের জায়গা নাই, জায়গা শর্ট, যার কারণে ধান নাড়ি দুর্ঘটনা তো ঘটে, এমনি ফাঁকাতেও ঘটে। এভাবে ফসল শুকানোয় দুর্ঘটনা ঝুঁকিতে পড়ছেন রাস্তায় চলাচলকারীরা। চালকরা বলছেন তাদের গাড়ির চাকায় আটকে যাচ্ছে খড়। বৃষ্টি হলেই খড় ভিজে রাস্তা পিছিল হয়ে বাড়াচ্ছে বিপদ। মনে করো রাস্তায় একটা গাড়ি পার হইতে আরেকটা গাড়ি আসতেছে, ওভারটেকিং করতে তোমার ব্রেক ধরতে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হইতেছে। আমাদের জন্য খুব রিস্ক। আমরা যারা মোটরসাইকেল নিয়ে রোডে যারা চলি, আমরা চলাফেরা করি, ধানের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে গেলে স্লিপ করার ভয় থাকে।
সড়ক ও জনপথ অধিদপ্তর বলছে, জনসচেতনতায় নিয়মিত মাইকিং করা হলেও স্থানীয়রা তা মানছেন না। যখন পরিদর্শনে যাই তখন স্থানীয় জনগণকে ধান না শুকানোর জন্য অনুরোধ করা হয়। এই বিষয়ে ইতিমধ্যে বিভিন্ন সড়কে আমরা নিয়মিত মাইকিং করছি, যাতে জনগণ এই বিষয়ে সচেতন থাকে। দিনাজপুরের সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৫৫০ কিলোমিটার ও এলজিইডির অধীনে ৩৫০০ কিলোমিটার পাকা সড়ক আছে। জানা গেছে, এর মধ্যে অন্তত ১২০০ কিলোমিটার রাস্তায় চলছে ধান ভুট্টা শুকানোর কাজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনায় ৫৪ বছরেও নির্মাণ হয়নি পর্যটন কমপ্লেক্স না থাকায় পর্যটন কর্পোরেশনের নেই কোনো কার্যক্রম। সরকারিভাবে সুযোগ সুবিধা না থাকায় খুলনা অঞ্চলে পর্যটন বিকাশে অন্তরায় হচ্ছে বলে মনে করছেন পর্যটক ব্যবসায়ী সহ বিশিষ্টজনরা। খুলনা অঞ্চলে রয়েছে সুন্দরবন, বাগেরহাটের ৬০ গম্বুজ, রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি সহ অনেক ঐতিহাসিক নিদর্শন, যা আকৃষ্ট করে ভ্রমণ পিপাসুদের। পর্যটকদের সুবিধা ও শিল্পের বিকাশে ১৯৭০ সালে খুলনায় পর্যটন কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এজন্য নগরীর খুলনা যশোর মহাসড়কের মুজগুনিতে ৪.৬৭ একর জমি অধিগ্রহণ করা হয়। এরপরেও নেই কোনো অগ্রগতি। পর্যটকদের সেবা দেওয়ার জন্য কোনো অফিস, ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছুই নাই। এটা থাকলে অবশ্যই এই অঞ্চলের পর্যটন আরো বিকশিত হবে। এই বিস্তীর্ণ অঞ্চল এই পর্যটন কেন্দ্র থেকে বঞ্চিত হচ্ছে, এটি আমাদের জন্য দুঃখজনক। এটি আমি মনে করি শুধু আমাদের এই অঞ্চলের মানুষের জন্য না, এটি দেশের জন্য একটি খারাপ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। খুলনা একটি পর্যটন প্রবণ এলাকা, এখানে সুন্দরবন রয়েছে এবং অনেক দেখার বিষয় আছে, সেহেতু পর্যটন কর্পোরেশনের কাজ করার সুযোগ আছে। তো আমরা এই যোগাযোগটি করার চেষ্টা করছি এবং আমরা দ্রুতই পর্যটন কর্পোরেশনকে সাথে যোগাযোগ করে ওই জায়গাটা যাতে সঠিকভাবে ব্যবহার হয়, ফাঁকা পড়ে না থাকে, সেদিকে চেষ্টা করব। প্রতি বছর সুন্দরবনে ১.৫ লাখের বেশি পর্যটক আসে। বর্তমানে ছোট বড় মিলিয়ে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরায় ৪০০-র বেশি ট্যুর অপারেটর রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানব পাচার রোধে সচেষ্ট রয়েছে সরকার। নারী পাচার নিয়ে তৈরি সিনেমা মেঘনা কন্যার বিশেষ প্রদর্শনীতে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ার সিনেপ্লেক্সে এই প্রদর্শনী হয়। ভিন্ন দুটি সামাজিক অবস্থানের নারীকে নিয়ে এই সিনেমা, বলছেন পরিচালক। গ্রাম ও শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প এবং নারী পাচারকে কেন্দ্র করে তৈরি সিনেমা মেঘনা কন্যা। এতে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, ফজলুর রহমান বাবু, সাজ্জাদ হোসাইন, সেমন্তী সৌমি, শতাব্দী ওয়াদুদ সহ অনেকে। বুধবার সন্ধ্যায় সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মহাখালী এসকে টাওয়ারের সিনেপ্লেক্সে। এ সময় সিনেমার নানা দিক নিয়ে কথা বলেন শিল্পীরা। সেটা যেহেতু বাস্তব ঘটনা অবলম্বনে একটা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর, তো আমরা অনেক কষ্ট করেছি আর ফল তো পাচ্ছি। সিনেমাটা এটা নারী পাচারের উপরে একটা গল্প, অভিনয় সমৃদ্ধ নাটক, মানে সিনেমাটা। নির্মাতা ফুয়াদ চৌধুরী জানান, গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমাটিতে নারী পাচারের মতো একটি কঠিন বিষয় তুলে ধরা হয়েছে। নানা সামাজিক বাধার সম্মুখীন ভিন্ন দুটি অবস্থানের নারীর স্বপ্ন পূরণের গল্প মেঘনা কন্যা। মানবাধিকার নিয়ে কিছু কাজ করতে যেয়ে একটা সত্যি ঘটনা দেখি যে একটা কাপল একটা গাজীপুর থেকে 5টা মেয়েকে নিয়ে পাচার করে দিয়েছে। এটা 2003 সালের কথা, কিন্তু 2023 সালে এসে 20 বছর পরে ওইটাকেই বাস্তবায়িত করেছি, একটা ছবির রূপ দিয়েছি আর কি। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। অবৈধভাবে বিদেশে গিয়ে যারা প্রতারণার শিকার বা আটক হয়েছেন তাদেরকে ফিরিয়ে আনার কথা বলেন তিনি। 33 জন বাঙালি, আমি বলছি এগুলি বাঙালি হতেই পারে না, কারণ আমাদের এত বাঙালিরা একদম অস্ট্রেলিয়া পর্যন্ত গিয়েছে, এটা হয় না। তো পরে শুনলাম তারা মালয়েশিয়া গিয়েছে, মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া গিয়েছে। আমি অ্যাম্বাসেডরকে আমরা আশ্বস্ত করেছি আমাদের বাংলাদেশের কেউ হলে অবশ্যই আমরা তাকে ফেরত নিয়ে আসব। বাংলাদেশে নারী পাচার নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় গত ঈদে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।